হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছে। প্রত্যেককে স্বাগত জানাই আমার এডুকেশনাল চ্যানেল স্টাডি সায়েন্স উইথ জেকি। ফার্স্ট ভিডিওতে আমি তাপীয় প্রসারণ এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম তাপীয় প্রসারণ টপিকটা পড়তে গেলে প্রথম জানতে হবে যে তাপীয় প্রসারণটা অ্যাকচুয়ালি কী। তাহলে চলো জেনে নেওয়া যাক। বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছ যে তাপীয় প্রসারণ কাকে বলে। সেটা হচ্ছে তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারিত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে তাপীয় প্রসারণ। আচ্ছা, এবার যে পদার্থের প্রসারণ সেটা বিভিন্ন দিক থেকে হয়। যেমন একটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, সেই পদার্থটার ক্ষেত্র প্রসারণ হতে পারে, আবার আয়তন প্রসারণ হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হলো যে আমরা জানি পদার্থের তিন ধরনের প্রসারণ হয়। সেটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। যখন কোনো পদার্থ কঠিন হচ্ছে তখন সেক্ষেত্রে তার দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ এই তিনটে হচ্ছে। এখন পদার্থটি যদি তরল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, তরলের ক্ষেত্রে কোনো যেহেতু আকার আকৃতি নেই, তাহলে সেক্ষেত্রে কী হবে, তার দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ থাকবে না, কেবলমাত্র আয়তন প্রসারণ থাকবে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও সেই একই সেম কেস হবে। গ্যাসীয় পদার্থ যেহেতু কোনো আকার বা আকৃতি নেই, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ হবে না, কেবলমাত্র আয়তন প্রসারণ হবে। আচ্ছা, এবার আমরা এক এক করে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ প্রসারণটা আলোচনা করব। তাহলে প্রথম কঠিন পদার্থের প্রসারণ দিয়ে শুরু করা যাক। তাহলে কঠিন পদার্থের প্রসারণ এটা পড়তে গেলে, এই টপিকটা পড়তে গেলে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে কঠিন পদার্থের প্রসারণ তার সংজ্ঞাটা কী। সংজ্ঞাটা কী হচ্ছে বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, যে কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগে কঠিন পদার্থটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন বৃদ্ধি পায়। আর এই বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলা হচ্ছে না, কঠিন পদার্থের প্রসারণ। এবার যেটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে না, আলফা দিয়ে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের, সেটা সংজ্ঞাটা কি বলছে না, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে পরের স্লাইডে আমরা জানব এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সূত্রটা, সেটা আমরা বার করে দেখাবো। চলো। আচ্ছা, তাহলে ধরি কোনো কঠিন পদার্থের T1 উষ্ণতায় দৈর্ঘ্য L1 ও T2 উষ্ণতায় ওই পদার্থটার দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে যেখানে L2 গ্রেটার দ্যান L1,
ধরি কোনো কঠিন পদার্থের T1 উষ্ণতায় দৈর্ঘ্য L1 আর T2 উষ্ণতায় দৈর্ঘ্য L2, তাহলে তাহলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্র্যাকেটে আলফা, সেটা কি হবে না, সেটা হবে অন্তিম দৈর্ঘ্য অর্থাৎ L2 মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য মানে বুঝতে পারছো L1 বাই প্রাথমিক দৈর্ঘ্য মানে L1 ব্র্যাকেটের মধ্যে কি হবে অন্তিম উষ্ণতা T2 মাইনাস প্রাথমিক উষ্ণতা T1। তাহলে এটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা এর সূত্র। তাহলে এটা একটু নোট করে নাও। আচ্ছা, এবার আমরা জানব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর একক এবং মাত্রা। কোনো মুখস্থ করার দরকার নেই, জাস্ট ওর যে সূত্র সেই সূত্র থেকে আমরা ওর একক এবং মাত্রাটা ডাইরেক্টলি বার করে নেব। তাহলে চলো, আলফা কি ছিল না L2 মাইনাস L1 ডিভাইডেড L1 ইন্টু T2 মাইনাস T1। আচ্ছা, তাহলে L2 মাইনাস L1 মানে এটা দুটো দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যর দুটো বিয়োগফল। তাহলে L2 মাইনাস L1 ধরো হচ্ছে কি এটা বিয়োগ করলে L পাচ্ছি, হয়ে গেল। নিচে L1 T2 মাইনাস T1, তাহলে এটা বিয়োগ করলে নিশ্চয়ই একটা ধরো T পাচ্ছি। তাহলে একটু খেয়াল করো, উপরে কি ছিল L, তাহলে L মানে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যর হচ্ছে কি একক কি হয়, যদি আমরা এসআইতে নিই তাহলে সেটা কি হচ্ছে মিটার। নিচে L1 মানে দৈর্ঘ্যর এসআই একক কি মিটার। আচ্ছা, টি যেটা হচ্ছে কি উষ্ণতার টেম্পারেচার, তাহলে উষ্ণতার একক এসআই এককটা কি, উষ্ণতার এসআই একক হলো কেলভিন। তাহলে হয়ে গেল। এবার দেখো উপরে এম নিচে এম কেটে গেল, তাহলে এখানটা কি পাচ্ছি না কেটা উপরে উঠলে -1। এ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর এসআই এককটা কি পাচ্ছি না কেলভিন -1 কে -1। আর যদি আমরা এটা সিজিএস পদ্ধতিতে নিতুম তাহলে এখানটায় মিটারের জায়গায় সেন্টিমিটার হতো, নিচে সেন্টিমিটার হতো, আর কের জায়গা হতো ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সিজিএস এককটা কি হতো না সিজিএস এককটা হতো আমি এদিক থেকে দেখাচ্ছি। সিজিএস এককটা হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেড -1, এটা হচ্ছে কি সিজিএস একক। এবং আরেকটা একক হচ্ছে সেটা হচ্ছে কি ডিগ্রি F -1। তাহলে বোঝা গেল। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর যে এককটা সেটা কি হচ্ছে না উষ্ণতার যে একক হয় সেটা (-1) হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। এবার আমরা মাত্রাটা বার করব। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা বার করার জন্য প্রথম আমরা আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর এককটা কি পেয়েছি না ডিগ্রি সেন্টিগ্রেড -1। ওকে, তাহলে মানে উষ্ণতার একক (-1). তাহলে এখন আমরা জানতে হবে উষ্ণতাকে কি মাত্রার সাহায্যে প্রকাশ করা হয়। উষ্ণতার মাত্রা হলো থিটা, তাহলে জাস্ট এই এককের জায়গায় থিটা বসিয়ে দিলাম আর (-) বসে গেল। তাহলে এই একক থেকে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি হচ্ছে না θ⁻⁻1। ওকে, আচ্ছা এবার যেটা জানবো সেটা হচ্ছে কি দ্বিধাতব পাত।
কি এটা? তাহলে তোমরা বইটা ফলো করলে একটু দেখতে পাবে যে তোমাদের বইয়ে আছে দ্বিধাতব পাত। সেটা কি আমি একটু সংজ্ঞাটা লিখে দিয়েছি এবং তোমাদের সুবিধার্থে ছবিটা বোর্ডে এঁকে দিয়েছি। সংজ্ঞায় কি বলছে না, সাধারণ উষ্ণতায় সমান দৈর্ঘ্য পোস্ত বেদযুক্ত দুটো ভিন্ন ধাতুর পাতকে ডিবেট করে দিলে বা নাচি দিয়ে আটকে দিলে কি হচ্ছে না, ওই ধাতু যুগ্মকে বলা হয় দ্বিধাতব পাত। তাহলে দেখো, এই যে দুটো ধাতু নিয়েছি, উপরেরটা তামা, নিচেরটা কি হচ্ছে না লোহা, প্রত্যেকের হচ্ছে কি দৈর্ঘ্যটা সেম এবং তাদের যে পোস্ত সেটাও সেম এবং বেদ মানে সেটা কতটা পুরু সেটাও সেম। এবং আরেকটা জিনিস স্থির আছে, কি স্থির আছে? সেটা হলো স্থির উষ্ণতায়, ঠিক আছে? বলেছে সাধারণ, সরি এটা স্থির নয়, সাধারণ উষ্ণতা। সাধারণ উষ্ণতা, তাহলে কি হচ্ছে, সাধারণ উষ্ণতায় দুটো ভিন্ন ধাতুর পাতকে তাদের দৈর্ঘ্য প্রস্থ বেদ যদি সমান হয় এবং সেটাকে হচ্ছে কি নাচি দিয়ে আটকে দিলে বা রিভেট করে দিলে যে ধাতু যুগ্ম পাওয়া যায় সেটাকে বলা হয় দ্বিধাতব পাত। এবার আমরা জানবো এই দ্বিধাতব পাদের ব্যবহারটা কি। চলো, আচ্ছা, এই দ্বিধাতব পাদের ব্যবহারটা আমি একটু গল্পের আকারে ছোট ছোট কিছু এক্সাম্পল দিয়ে সেটা বলবো। যেমন হচ্ছে এখানে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র, এখানে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। এবার তোমরা বলতে পারো স্যার থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র কী? সেটা প্রত্যেকেই জানো, প্রত্যেকে কারো ঘরে হয়তো এসি বা ফ্রিজ আছে। তাহলে সেখানে তোমরা ভালো করে লক্ষ্য করবে, যখন ফ্রিজ চালু থাকে, ঠিক আছে, কিছুক্ষণ পর পর কী হচ্ছে না, অটোমেটিক ফ্রিজ বন্ধ হয়ে যায়, অটোমেটিক ফ্রিজ বন্ধ হয়ে যায় আমাদের সুইচ অন থাকা সত্ত্বেও। তোমরা লক্ষ্য করবে, বিশেষ করে এটা রাতের দিকে উপলব্ধি করা যায়, এটা তখন নিস্তব্ধ থাকে, বোঝা যায়। তাহলে তার কারণ হলো কি না, ওখানে থার্মোস্ট্যাট, ওখানে কি হচ্ছে না, দ্বিধাতব পাত ব্যবহার করা হচ্ছে। তাহলে আমার যখন ফ্রিজে একটা নির্দিষ্ট টেম্পারেচার ফিক্সড করে রাখা হচ্ছে, তাহলে সেই টেম্পারেচারের ওপরে যখন মানে অধিক, সেই টেম্পারেচারের যখন তাপমাত্রা হচ্ছে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেই তখন কি হচ্ছে না, দ্বিধাতব পাতটা কি হচ্ছে না, সেটা হচ্ছে গিয়ে সার্কিটটা ব্রেক করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে না, ওই টেম্পারেচারটা একটা নির্দিষ্ট পয়েন্টে ফিক্স থাকছে। বোঝা গেল এইটুকু? আচ্ছা, দ্বিতীয় যেটা জানবো সেটা হচ্ছে অগ্নি সংকেত যন্ত্র। তাহলে অগ্নি সংকেত যন্ত্রটা কি না, এটা অনেকে দেখবে যে কোনো হাসপাতাল বা হচ্ছে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানে কি হচ্ছে না, তার আশেপাশে যখন আগুন লেগে যাচ্ছে তখন কি হচ্ছে, সেই প্রতিষ্ঠানে থাকা কলিং বেলটা অটোমেটিক বেজে উঠছে। তাহলে এখানে যে অটোমেটিক বেজে উঠছে, তাহলে এখানে যে এখানে দ্বিধাতব পাতটা কী করছে না, একটা সুইচের মতো কাজ করছে। ও আশেপাশে আগুন লাগার সময় কি হচ্ছে না, টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে এবং তখন দ্বিধাতব পাতটা কি তার দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে এবং সে সার্কিট যুক্ত করছে, ফলে কি হচ্ছে না, কলিং বেলটা বেজে মানুষকে সতর্ক করে দিচ্ছে। তাহলে বোঝা গেল। এবার যেটা জানবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা জেনেছি কি না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা কী জেনেছি না, সেটা হচ্ছে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে পুরো সংজ্ঞাটা একই থাকবে, জাস্ট ওখানে ওই ওই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের শুধু দৈর্ঘ্যের প্রসঙ্গের জায়গায় এখানটা কী হবে না, ক্ষেত্রফল প্রসঙ্গটা চলে আসবে। তাহলে দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। একইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্র বলে এই যে ক্ষেত্রফল, তাহলে ওখানটা কি ছিল, দৈর্ঘ্য। তাহলে প্রতি একক ক্ষেত্র বলে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের কি হচ্ছে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এবার আমরা
ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ওটা যে সূত্রটা সেটা বার করে দেখাবো। চলো তাহলে চলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা হচ্ছে যে সূত্রে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর ওটা সূত্র বার করি। তাহলে প্রথম কি হচ্ছে না, ধরি একইভাবে ধরি T1 উষ্ণতায় T1 উষ্ণতায় কোন কঠিন পদার্থের ক্ষেত্রফল S1। ওকে, তাহলে T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল S1। তাহলে এখানে মুখস্থ করার কোনো দরকার নেই, একটাই ফরম্যাট মনে রাখতে হবে। যেরকম দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে কোনো কঠিন পদার্থের T1 উষ্ণতায় দৈর্ঘ্য L1 এবং T2 উষ্ণতায় দৈর্ঘ্য L2, তাহলে সেম একই ফরম্যাটে এটা কি হবে, ক্ষেত্রফলের দৈর্ঘ্যের জায়গায় শুধু ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে চলো, T2 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল, নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এটা S2 হবে। ওকে, তাহলে যদি এটা হয় তাহলে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা কি হবে? তাহলে কি হবে না, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা কি হচ্ছে না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দিয়ে ডিনোট করা হয়েছে, এটা বিটা দিয়ে ডিনোট করা হবে। ওকে, আচ্ছা, তাহলে বিটা ইকুয়াল কি হবে, সেম একই ফরম্যাট। আগেরটা ছিল অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে এখানটা কি হবে, দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল হবে। তাহলে অন্তিম ক্ষেত্রফল মানে S2 মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল মানে কি S1। আচ্ছা, নিচে কি হবে না, অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল বাই প্রাথমিক ক্ষেত্রফল মানে S1। অন্তিম উষ্ণতা মানে কি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আগেরটা মতো যেটা T2, আর প্রাথমিক উষ্ণতা মানে হচ্ছে T1। ওকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে না, এটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ বিটা। সেই বিটাটার ফর্মুলা কি হচ্ছে না, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে চলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর একক এবং মাত্রা। তাহলে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট ফর্মুলা থেকে ওর সংজ্ঞা এবং সংজ্ঞা থেকে একক এবং একক থেকে মাত্রা আমরা অটোমেটিকলি বার করে ফেলবো। তাহলে চলো, তাহলে আলফা কি ছিল না, সরি এটা বিটা। তাহলে বিটা কি ছিল, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, তাহলে লক্ষ্য করো S2 মাইনাস S1 মানে এটা কি পাচ্ছি আমরা, S2 মাইনাস S1 করলে আমরা একটা ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফলের একক কি স্যার, না ক্ষেত্রফলের একক হলো স্যার, যদি আমরা সিজিএস তে নিই তাহলে সিজিএস তে ক্ষেত্রফলের একক কি হচ্ছে স্যার, সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, নিচে S1 মানে কি স্যার, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের একক কি স্যার, সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, T2 মাইনাস T1 মানে এটা কি, টেম্পারেচার। তাহলে উষ্ণতার সিজিএস পদ্ধতিতে তোমার হচ্ছে কি উষ্ণতার একক কি, আমরা এর আগে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর সময় যখন আলফার মানটা বার করি তখন দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতার একক কি ছিল, ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এবার দেখো উপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার কেটে গেল, তাহলে কি হলো 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কি হলো, এই সেন্টিগ্রেডটা যখন উপরে উঠবে তখন কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 1। ওকে, তাহলে বিটার এককটা কি হচ্ছে, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট ওদের ফর্মুলা থেকে ওদের একক এবং মাত্রা বার করে নেব। তাহলে কি হচ্ছে না, বিটার এককও কি হচ্ছে না, ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আলফার মতো। এবার মাত্রাটা একটু দেখব, তাহলে চলো
আচ্ছা চলো আমরা মাত্রাটা একটু বার করে নিই। S2 মাইনাস S1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, তাহলে এবার দেখো S2 মাইনাস S1 মানে কি পাচ্ছি, এটা আমরা ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল, ওকে। আচ্ছা S1 মানে এটা কি পাচ্ছি, ক্ষেত্রফল। আচ্ছা T2 মাইনাস T1 মানে কি পাচ্ছি, এটা উষ্ণতা। মুখস্থ করার কিছু দরকার নেই। আচ্ছা এবার দেখো উপরে যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি, ক্ষেত্রফলের মাত্রা তোমরা জেনে নেবে যে ক্ষেত্রফলের মাত্রা হলো L স্কোয়ার। ওকে, আচ্ছা নিচের যে ক্ষেত্রফল ওর মাত্রা কি, L স্কোয়ার। আচ্ছা উষ্ণতার মাত্রা কি স্যার, উষ্ণতার মাত্রা হলো স্যার থিটা। উপরে L স্কোয়ার নিচে L স্কোয়ার কেটে গেল, তাহলে কি হলো 1/θ। এই থিটাটা যখন উপরে উঠবে ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, তাহলে কি হবে সেটা 2⁻⁻1। ওকে, তাহলে কি হলো না বিটার একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড -1 এবং তার মাত্রা হলো θ-1। এবার কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা কি হচ্ছে না আয়তন প্রসারণ গুণাঙ্কটা, এটা আমি আর বলছি না, ভিডিওটা অত্যন্ত লেন্দি হয়ে যাচ্ছে, বোর্ডে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও একই ফরম্যাটে। এবং পরে আমি যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা গামা দিয়ে ডিনোট করা হয়, পরে আমি সূত্রে ডাইরেক্ট চলে যাবো, এটা জাস্ট একটু নোট করে নাও। আচ্ছা আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা হচ্ছে গিয়ে ফর্মুলাটা দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর মতো সেম একই ব্যাপার। ওকে, একটু দেখে নাও। আচ্ছা ওকে, নোট করে নাও। এবার দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক, তোমরা অলরেডি এর আগে ক্ষেত্র প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে তার একক এবং মাত্রা বার করা শিখে গেছো, তাহলে আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট লিখে দিচ্ছি। গামায়ের একক কি হচ্ছে না, গামায়ের একক হলো স্যার ডিগ্রি সেন্টিগ্রেড -1। কি এটা না সিজিএস একক। ওকে, সিজিএস একক। আচ্ছা যদি বলে এসআই একক কি, তাহলে স্যার কি হলো না কেলভিন -1। ওকে, এটা হচ্ছে কি এসআই একক। আচ্ছা আরেকটা একক হলো সেটা কি হচ্ছে না ডিগ্রি F-1, এটা ফারেনহাইট স্কেলে মান। ওকে, তাহলে তোমরা এটা টুকে নাও। এবং এবার যেটা জানবো সেটা হচ্ছে গামা এর মাত্রা। ওকে, তাহলে গামা এর মাত্রা, গামা এর মাত্রা কি হচ্ছে না দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণের মতো গামা এর মাত্রা হচ্ছে কি না θ⁻⁻1। ওকে, আচ্ছা এবার শুনো, তাহলে আমরা কি জানলাম যে এর আগে আমরা জেনেছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ, এবং প্রত্যেকটা যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তার সংজ্ঞা এবং একক। ঠিক আছে, এবার আমরা যেটা জানছি, এবার আমরা মানে কঠিন পদার্থ ছেড়ে আমরা এবার কিসে যাচ্ছি না তরল পদার্থ। এবার লক্ষ্য করো তরল পদার্থ কি হচ্ছে না ওর আকার বা আকৃতি কিছুই নেই, তাহলে তরল পদার্থর তাপ প্রয়োগে কি প্রসারণ হবে, কেবলমাত্র ওর আয়তন আছে, আয়তন প্রসারণ হবে। ওকে, এবার তরল পদার্থর যে আয়তন প্রসারণ হবে সেটা কয় প্রকার, তরল পদার্থর যে আয়তন প্রসারণ সেটা কয় প্রকার, সেটা কি হচ্ছে না দু প্রকার। একটা হচ্ছে আপাত প্রসারণ এবং তরলের প্রকৃত প্রসারণ। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার যে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ ব্যাপারটা কি, তাহলে চলো ছবি এঁকে পরের স্লাইডে বোঝাচ্ছি। তোমরা লক্ষ্য করো, যেটা হচ্ছে গিয়ে
তরলের আয়তন প্রসারণ ব্যাপারটা বোঝার জন্য আমি বোর্ডে একটা ছবি এঁকেছি। সেটা হচ্ছে কি না, এই যে এটা কি হলো না, একটা কাঁচের বোতল। ওকে, তাহলে এই কাঁচের বোতলের কিছুটা আমরা জল নিয়েছি, এটুকু বোঝা যাচ্ছে, অসুবিধে নেই। তাহলে কাঁচের বোতলে জল নেওয়ার পর কি করেছি না, কাঁচের বোতলের এই যে ছিপি, তোমরা যেটা মুচি বলছো, ছিপি বা ঢাকনা, সেটাতে একটা ফুটো করে আমরা কি করেছি না, একটা নল ভিতরে প্রবেশ করে দিয়েছি। ওকে, তাহলে দেয়া হলো। এবার শোনো, এবার কি করা হচ্ছে না, ওই নল শুদ্ধ কাঁচের বোতলটাকে কি হচ্ছে, আমরা একটা গরম জলের পাত্র, তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো কি না, এটা ওয়াটার ভ্যাপার। ওয়াটার ভ্যাপার মানে জলীয় বাষ্প। তাহলে জল যখন গরম হচ্ছে, সেই গরম জল থেকে যে বাষ্পটা নির্গত হচ্ছে সেটা আমি ডিনোট করেছি, ছবি এঁকে, বুঝতে পারছো। তাহলে কাঁচের বোতলটা যখন আমি গরম জলের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে না, লক্ষ্য করো, আমি একটু ইংলিশে লিখেছি, আমি বাংলায় বলে দিচ্ছি, অসুবিধা নেই, বুঝতে কারোর অসুবিধা হবে না। তাহলে দেখো, আমাদের জল ছিল এ পর্যন্ত। ওকে, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। মনে করো আমাদের এই পাইপের এই নল পর্যন্ত আমাদের জল আছে। ওকে, তাহলে এই এ দাগ পর্যন্ত জল আছে। ওকে, এই যে এই দাগ পর্যন্ত, এটুকু বোঝা গেল। এবার যখন আমরা কাঁচের বোতলটাকে গরম জলের মধ্যে প্রবেশ করালাম, তার কিছুক্ষণ পর কি হবে না, কাঁচের পাত্রটা প্রসারিত হবে। কেন স্যার? কারণ আমরা জানি কি না, তাপ প্রয়োগে কঠিনের প্রসারণ হয়। তাহলে এখানটায় গরম জলের মধ্যে কাঁচের পাত্রটা রাখার ফলে কাঁচের পাত্র প্রসারিত হবে, এবং তখন কি হবে না, জলটা এ দাগ থেকে লেবে বিতে লেবে যাবে। কেন? কারণ পাত্র তো প্রসারিত হয়ে গেছে না। ধরো পাত্র গা ছিল এই পর্যন্ত, তাহলে পাত্র যখন প্রসারিত হচ্ছে নিশ্চয়ই এরকম বেড়ে যাবে। তাহলে পাত্র যখন বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, জলটা নিচের দিকে লেবে যাবে। আশা করি বোঝানো গেল। আচ্ছা, তাহলে এ ছিল, এ পর্যন্ত ছিল প্রাথমিক অবস্থায় ওয়াটার লেভেল বা জলের, কি বলছে না, ফার্স্ট ওয়াটার লেভেল, মানে প্রথমবারে, ঠিক আছে, এই পর্যন্ত জল ছিল। এবার যখন পাত্রের প্রসারণ হলো, তখন জলের লেভেলটা কি হচ্ছে, বিতে লেবে যাচ্ছে। বোঝানো গেল? আচ্ছা, এটা গেল পাত্রের প্রসারণ। তাহলে এ থেকে বি পর্যন্ত, তাহলে আমরা এখানটা কি পাচ্ছি না, এবি হলো, এবি কি হচ্ছে না, পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ হলো। এবার দেখো, তাহলে তরলের থেকে কঠিন পদার্থ আগে প্রসারিত হয়, এইটুকু বোঝা গেল, ঠিক আছে। সেই কারণে পাত্রটা প্রসারিত হয়েছে এবং জলের তল নিচে লেবে গেছে। পরে কি হবে না, পরে হবে কি, এই বি দাগ থেকে পরে কি হবে না, এবার তাপটা কাঁচের পাত্র ভেদ করে কাঁচের পাত্র অর্থাৎ বোতলের ভিতরে থাকা এই তরলে প্রবেশ করবে তাপটা, এবং তরলে তাপ প্রবেশ করার পর তরল সেই তাপটা গ্রহণ করার পর সেটা প্রসারিত হবে। তাহলে তরল বি অবস্থানে ছিল, এবার তরলটা প্রসারিত হয়ে কি হবে না, এ হচ্ছে কি সি দাগ পর্যন্ত চলে যাবে। ওকে, কারণ আমরা কি জানি যে তরলের প্রসারণ পাত্রের প্রসারণের তুলনায় বেশি হবে, ঠিক আছে, কঠিন পদার্থ থেকে তরলের প্রসারণটা বেশি হয়। তাহলে কি হবে, এ বি দাগ থেকে ওর প্রাথমিক অবস্থান এ কে অতিক্রম করে সি দাগে চলে যাবে। ওকে, তাহলে কি হলো, জল ছিল বিতে, গেল সিতে, তাহলে বিসি এটা কি হচ্ছে না, এটা হচ্ছে এটা তরলের প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। ওকে, আচ্ছা, তাহলে আশা করি বোঝানো যে তরলের আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ কি হচ্ছে আর তরলের প্রকৃত প্রসারণ কি হচ্ছে। এবার দেখো, এই যে বিসি, তাহলে বিসি তরলের কি হচ্ছে না, প্রকৃত প্রসারণ। আচ্ছা, এবার আমরা কি লিখতে পারি, বিসি ইকুয়াল, আচ্ছা বি থেকে সি, তাহলে এটা কি লিখতে পারছি, বি এ, নিচ থেকে দেখো সবাই, বিসি মানে
সিএ প্লাস এবি। ওকে, তাহলে বিসি মানে তরলের প্রকৃত প্রসারণ, সেটা দুটো জিনিস নিয়ে গঠিত হচ্ছে, একটা হচ্ছে সিএ আর একটা কি হচ্ছে না এবি। আচ্ছা সবাই দেখো, আচ্ছা এবিটা কি হচ্ছে না এবি আমরা জানি এসে এবি হচ্ছে পাত্রের প্রসারণ, তাহলে আমরা সি এর জায়গায় সি এ রইল, তাহলে এবির জায়গায় আমরা কি লিখতে পারি না পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। ওকে, এবার দেখো তাহলে এবি হলো পাত্রের প্রসারণ আমরা জানি, আর বিসি হলো কি হচ্ছে না তরলের প্রকৃত প্রসারণ। ওকে, তাহলে সিএটা কি? আচ্ছা এবার দেখো এবি হচ্ছে কি পাত্রের প্রসারণ, তাহলে এখানটায় কি বলছে না এবি হলো পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণকে যদি আমরা বাদ দিই তাহলে যে প্রসারণটা পড়ে থাকবে তরলের প্রকৃত প্রসারণ থেকে সেটা কি হবে তরলের আপাত প্রসারণ। তাহলে বিসি যদি তরলের প্রকৃত প্রসারণ হয়, তার থেকে যদি আমি এবি অর্থাৎ পাত্রের প্রসারণটা বাদ দিই তাহলে পড়ে থাকে সিএ বা এসি, যেটা কি হচ্ছে না তরলের আপাত প্রসারণ। তাহলে সিএ হলো কি না তরলের আপাত তরলের আপাত প্রসারণ। ওকে, আর এটা তো পাত্রের প্রসারণের জায়গা, পাত্রের প্রসারণটা হয়ে যাবে। তাহলে এই জায়গাটা প্রত্যেক ছেলেপুলে একটু বুঝতে অসুবিধা হয়, সেই কারণে ছবি এঁকে এটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বোঝা গেছে। তাহলে কি হচ্ছে আমরা জানছি বিসিটা কি হচ্ছে না বিসি হচ্ছে স্যার তরলের প্রকৃত প্রসারণ, সেটা দুটো জিনিসের সমষ্টি, একটা তরলের আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণ, দুটোর সমষ্টি হচ্ছে কি না তরলের প্রকৃত প্রসারণ। তাহলে আমি ওটা আরেকবার লিখে দিই। আচ্ছা মুছে দিলাম, তোমরা ভিডিওটা একটু ব্যাক করে জিনিসটা নোট করে নেবে। তাহলে আমরা কি বুঝলাম না বুঝলাম তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ওকে, আচ্ছা কঠিন পদার্থের প্রসারণ এবং তরল পদার্থের প্রসারণ আমরা অলরেডি পড়ে ফেলেছি, এবার যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের প্রসারণ। তাহলে দেখো গ্যাসীয় পদার্থ তরল পদার্থের মতো একই সেম ব্যাপার, কি হচ্ছে না গ্যাসের যেহেতু কোনো আকার বা আকৃতি নেই, তাহলে গ্যাসের ক্ষেত্রে কেবলমাত্র কি পাবো আমরা না ওর আয়তন প্রসারণটা শুধু পাবো। ওকে, আচ্ছা তাহলে বোঝা গেল গ্যাসের শুধু কি পাবো না আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। ওকে, আচ্ছা এবার যেটা হলো যে গ্যাসীয় পদার্থের প্রসারণের যদি আমরা বাস্তব উদাহরণ লক্ষ্য করতে পারি, তাহলে একটু লক্ষ্য করবে যে রোদে যখন কোনো সাইকেল দাঁড় করানো থাকে, তাহলে সাইকেলের টিউর ভিতরে কি থাকে না বায়ু থাকে। এবার প্রচণ্ড রোদে ওই সাইকেলটা যখন রাখা হচ্ছে, তখন টায়ারের ভেতর টিউর ভেতর থাকা যে বায়ু সেটা প্রচণ্ড হারে উত্তপ্ত হয়। আমরা কি জানি না যখন কোনো গ্যাসীয় পদার্থকে উত্তপ্ত করা হবে তাহলে সেই গ্যাসীয় পদার্থ কী হবে প্রসারিত হবে। ওকে, তাহলে সেই টিউর ভিতরে থাকা বায়ু প্রসারিত হবে এবং টিউর অর্থাৎ বাইরে যে টিউ সমেত যে হচ্ছে গিয়ে চাকা আছে তার উপর একটা চাপ সৃষ্টি করবে, যার কারণে তোমরা লক্ষ্য করবে যে সাইকেলের টায়ারের গায়ে অসংখ্য ফাটা ফাটা দাগ থাকে। তাহলে এটা কি হচ্ছে না গ্যাসের যে গ্যাসীয় পদার্থের যে প্রসারণ, সেই গ্যাসীয় পদার্থের প্রসারণের একটা বাস্তব উদাহরণ। ওকে, আচ্ছা এবার যেটা আমরা জানবো খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, তার উদাহরণ আমি একটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে কি
তরল গ্যাসীয় পদার্থর আমাদের কি হয় না শুধু আয়তন প্রসারণটা হয়। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কটা হয় জানি, সেটাকে কি না গামা পি দ্বারা ডিনোট করা হয়, মানে প্রকাশ করা। ওকে, আচ্ছা, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে সংজ্ঞার ভিতরে আছে চাপ স্থির রেখে কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধিতে ওই গ্যাসীয় পদার্থের প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে দেখো এতক্ষণ যত গুণাঙ্ক পড়লাম তার মধ্যে কিন্তু কোথাও চাপের গল্প আসেনি, কিন্তু হঠাৎ করে যখন গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এলো তখন চাপ প্রসঙ্গটা এলো কেন স্যার? তাহলে এই জিনিসটা একটা ছোট হাসির একটা বাস্তব ঘটনা যেটা তুলে ধরছি, সেটা হলে মনে করো একটা বয়ফ্রেন্ড এ এবং দুটো গার্লফ্রেন্ড, সেটা কি হচ্ছে না বি এবং সি। তাহলে আমরা যখন একটা বয়ফ্রেন্ড কি করবে, গার্লফ্রেন্ডের সাথে রিলেশনে আসতে চাইবে, তখন কি হবে না একসঙ্গে ওই এ বয়ফ্রেন্ডটা কিন্তু একসাথে দুটো গার্লফ্রেন্ড অর্থাৎ বি এবং সির সাথে রিলেশনে আসতে পারবে না। তাহলে কি হবে, পেটাপিটি বেঁধে যাবে। একইভাবে এখানে আমরা কি চাচ্ছি না আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেখানটা কি হচ্ছে না উষ্ণতা এবং আয়তনের মধ্যে আমরা কি হচ্ছে না রিলেশন আনতে চাচ্ছি। কিন্তু উষ্ণতা যদি হচ্ছে কি বয়ফ্রেন্ড হয় এবং আয়তনটা যদি গার্লফ্রেন্ড হয়, তাহলে কি হচ্ছে না অপর দিকে আরেকটা গার্লফ্রেন্ড আছে, সেটা কি হচ্ছে না স্যার, সেটা হলো চাপ। ওকে, বুঝাতে পারলাম? তাহলে কি হচ্ছে না যখন উষ্ণতাটা কি করবে না আয়তনের সাথে রিলেশনে আসতে চাইবে, তখন কি হবে চাপ কিন্তু অলরেডি তখন ওদের চাপ আর হচ্ছে কি আয়তনের মধ্যে পেটাপিটি বেঁধে যাবে দুটো গার্লফ্রেন্ডের মধ্যে। ওকে, তাহলে আমার কি করতে হবে, একটা বয়ফ্রেন্ড যখন কোনো একটা গার্লফ্রেন্ডের সাথে রিলেশনে আসতে হবে, তখন তার দুটো গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও একজনকে কিন্তু মানে একজনের গোপনে আরেকজনকে রিলেশনে নিতে হবে। একইভাবে এখানে আমরা উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক আনতে চাচ্ছি। ওকে, তাহলে কি করব আমরা, সেই কারণে চাপটাকে স্থির রাখবো। চাপ যদি না স্থির রাখতে চাই তাহলে কি হবে, চাপ আর আয়তনের মধ্যে পেটাপিটি বেঁধে যাবে। তাহলে এখানটা কি বলছে না চাপ স্থির রেখে কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা 0°C থেকে 1° বৃদ্ধিতে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আশা করি এই সুন্দর উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝাতে পারলাম। আচ্ছা, আমরা অলরেডি আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসে জেনে গেছি। এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা হচ্ছে গামা পি দিয়ে প্রকাশ করা হচ্ছে, তার যদি আমি ফর্মুলাটা লিখতে চাই তাহলে কি হবে, প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে না প্রথম অন্তিম আয়তন কি হচ্ছে না প্রত্যেকটার ক্ষেত্রে কি হয় না অন্তিম জিনিসটা আগে হয়। আচ্ছা, এখানে একটা কাজ করো, অন্তিম আয়তনটা এখানটা ভিটি এবং প্রাথমিক আয়তনটা এটা কি হচ্ছে না V0, বোঝা গেল? মানে T°, যদি 0°C উষ্ণতায় মানে প্রাথমিক উষ্ণতায় আয়তন V হয় তাই এবং অন্তিম উষ্ণতা অর্থাৎ T°C উষ্ণতায় আয়তন VT হয়, তাহলে কি হচ্ছে না সেটা অন্তিম। তাহলে অন্তিম আয়তন VT আর V0 হচ্ছে প্রাথমিক আয়তন, দুটোর বিয়োগফল। আর নিচে কি হবে, প্রাথমিক আয়তন মানে V0 ইন্টু অন্তিম, আচ্ছা এখানটা লক্ষ্য করো, অন্তিম উষ্ণতা বিয়োগ প্রাথমিক উষ্ণতা। তাহলে এখানটা অন্তিম উষ্ণতা মানে কি, আমরা জেনেছি ভিটি মানে এখানে টি আছে অন্তিম উষ্ণতা আর প্রাথমিক উষ্ণতা কত 0। ওকে, তাহলে দেখো ভিটি মাইনাস V0 ডিভাইডেড V0 ইন্টু টি। ওকে, আচ্ছা, তাহলে ওয়াইপি অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি হচ্ছে না ভিটি মাইনাস V0 ডিভাইডেড V0t। চলো পরের স্লাইডে যাওয়া যাক। এবার আজকের ভিডিওর সর্বশেষ টপিক যেটা হলো যে আয়তন প্রসারণ গুণাঙ্ক ওয়াইপি যেটা হচ্ছে কি গামা পি, এর হচ্ছে কি মান নির্ণয়টা আজকের ভিডিওর শেষ পর্ব। চলো এটা শেষ করা যাক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে দুটো সমীকরণ আনতে হবে।
সেটা একটু আগে আমরা কি জেনেছি না আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে একটু লক্ষ্য করো, একটু আগে আমরা জেনেছি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি ইকুয়াল ভিটি মাইনাস ভি0 ডিভাইডেড ভি0 ইন্টু পি। ওকে, তাহলে এদিক থেকে একটু লক্ষ্য করো, আমরা কি করলাম না ওয়াইপির সাথে এই কোনাকুনি এটা গুণ করে দিলাম ওয়াইপি ভি0 টি। ওকে, আর এদিকে হচ্ছে গিয়ে তাহলে ডান দিকে পড়ে রইলো ভিটি মাইনাস ভি0। এবার কি করব, এবার করব স্যার কি করব না এই ভিটিটাকে একদিকে রাখবো, তাহলে ভিটি, তাহলে এবার কি করব না ভিটিটাকে সামনে আনবো, ভিটি মাইনাস ভি0 ইকুয়াল গামা পি ভি0 টি। আচ্ছা, এবার ভিটি গেল গামা পি ভি0 টি, আর এদিকে যেটা মাইনাস ছিল তাহলে এই মাইনাস ভি0টা ডান দিকে এলে কি হবে প্লাস ভি0। ওকে, এবার ভি0 কমন নিলে এটা কি হবে না গামা পি প্লাস এখানে কি হচ্ছে ভি0 কমন নিলে গামা পি টি প্লাস 1। ওকে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা কি দিলে 1 নম্বর সমীকরণ। তাহলে এটা তোমরা 1 নম্বর সমীকরণ দিলে, এটা আমরা কিস থেকে পেলাম, এটা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে পেলাম। ওকে, তাহলে এটা আমি লিখে দিচ্ছি, এটা পেলাম আয়তন, আচ্ছা লিখছি না, এটা আমরা কি একটু আগে আমরা পেয়েছি আয়তন ওয়াইপি, মানে এখানটা লিখে দিচ্ছি ওয়াইপি ইকুয়াল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে এটা একটু নোট করে নাও যে এইটা থেকে আমরা ভিটি ইকুয়াল কি পেলাম ভি0 ইন্টু গামা পি টি প্লাস 1। এবার আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথম সমীকরণ 1 নম্বর সমীকরণ এটা এর আগে কিভাবে পেয়েছি না গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা থেকে আমরা পেয়েছি 1 নম্বর সমীকরণ, আমি দেখিয়েছি অলরেডি, এর আগে পেয়েছি এটা। আচ্ছা, এবার তোমরা একটু মনে করো, চেষ্টা করো যে তোমাদের যখন গ্যাসের আচরণ অধ্যায় পড়েছিলে তখন সেই গ্যাসের আচরণ অধ্যায়ে একটা সূত্র তোমরা পড়েছিলে, সেটা হচ্ছে কি না চার্লসের সূত্র। ওকে, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কি পাচ্ছি না ভিটি ইকুয়াল ভি0 প্লাস ভি0 ইন্টু টি বাই 273। ওকে, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী পাচ্ছি আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে 1 নম্বর সমীকরণটা পাচ্ছি, এবং চার্লসের সূত্র অনুযায়ী কি পাচ্ছি না ভিটি ইকুয়াল ভি0 কমন নিলে কি হচ্ছে না ভিটি ইকুয়াল ভি0 প্লাস ভি0 ইন্টু টি বাই 273 ইকুয়াল, এখান থেকে আমি ভি0 কমন নিয়েছি, তাহলে এখানটা কি পড়ে রইল 1, এবং ভি0 প্লাস এর পরে কি আছে টি বাই 273, তাহলে পড়ে রইল। ওকে, পড়ে রইল, তাহলে 1 নম্বরটা পেলাম আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে, 2 নম্বর পেলাম চার্লসের সূত্র অনুযায়ী তোমাদের গ্যাসের আচরণ অধ্যায় থেকে। এবার দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি, ওকে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা যদি তুলনা করি, আমি মুছে দিচ্ছি, এটা চার্লসের সূত্র অনুযায়ী ছিল, চার্লসের সূত্রানুযায়ী। আচ্ছা, তোমরা এটা একটু স্ক্রিনশট বা নোট করে নাও, এটাই আজকে আমাদের শেষ টপিক। তাহলে 1 নম্বর পেয়েছি আমরা এই সূত্রটা, এবং 2 নম্বর পাচ্ছি ভি2 ইকুয়াল, আমি এটাকে কান ধরে টেনে আমি উপরে একটু বসাচ্ছি, তাহলে ভি0 1 প্লাস টি বাই 273। ওকে, এটা পাচ্ছি 2 নম্বর, এটা পাচ্ছি কি না 2 নম্বর। এবার দেখো
1 নম্বর এবং 2 নম্বর যদি আমরা তুলনা করি, ওকে, তাহলে 1 নম্বর তুলনা করি, দেখো এখানটায় V2, এখানটায় VT, এখানটায় VT, তাহলে সেম, এখানটায় V0, এখানটায় V0 সেম, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখো এখানটায় 1টা আমি বাঁ দিকে লিখেছি, তাহলে 1টাকে আমি কান ধরে টেনে এবার ডান দিকে লিখে দিলাম, তাহলে সেম একই ব্যাপার। আচ্ছা, হয়ে গেল। তাহলে দেখো এখানে ভিটির সাথে ভিটি মিলেছে, এখানে V0-র সাথে V0 মিলেছে, এবং এই 1 এর সাথে 1 মিলেছে, তাহলে পুরো সমীকরণটা প্রায় একই, সেম জিনিস, একই জিনিস। তাহলে পার্থক্য কোথায় তোমরা শুধু লক্ষ্য করো, তাহলে প্রত্যেকটা জিনিস মিলো। এইটা দেখো এখানে টি, তাহলে এখানে টি, টি টি মিলে গেছে, তাহলে টি টি মিলে গেছে, টি টি মিলে গেছে, তাহলে টির পাশে কি ছিল, ওয়াইপি, তাহলে ওয়াইপি, ওয়াইপি টি, তাহলে ওয়াইপি টির সাথে নিশ্চয়ই কি হবে না, এই 2 নম্বর সমীকরণের T/273, এটা মিললো, ওকে। এবার টি টি কেটে গেল, টি টি কেটে গেলে আমরা পড়ে থাকছে ওয়াই গামা পি, সরি আমি ভুল করে এটা ওয়াইপি ওয়াইপি বলে দিচ্ছি, তোমরা একটু তোমরা বুঝে নেবে এটা গামা পি। তাহলে গামা পি ইকুয়াল কি পাচ্ছি আমরা, 1/273, ওকে। তাহলে তাহলে আমরা তো এই তো পেয়ে গেলাম যে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি এর মান অবশেষে আমরা বার করে নিয়েছি, যে গামা পি অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা কি হচ্ছে না 1/273, এবং যার একক হচ্ছে কি ডিগ্রি সি, যার একক হলো ডিগ্রি সি -1। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে এখানেই তাপের ঘটনা সমূহ অধ্যায় থেকে ফার্স্ট পার্টের যে ভিডিওটা শেষ করছি, এবং সেকেন্ড পার্টে আমি তোমাদের যে এর পরের যেটুকু অংশ বাকি আছে অর্থাৎ তাপীয় পরিবহন, তার ভিডিও নিয়ে আমি সেকেন্ড পার্টে দেবো। এবং এভাবে কোনো নোট অনুযায়ী হুবহু মুখস্থ না করে কনসেপ্ট অনুযায়ী ফিজিক্স বোঝার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, সঙ্গে থাকতে পারো। এবং সর্বশেষ আমি অধ্যায়টা শেষ করে এই অধ্যায়ের সকল কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করব। তাহলে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এখানে